মোরা ফুলাইয়া ছাতি উৎসবে মাতি মানুষের গাঁট কাটিয়া, আর সততার বাণী দেওয়ালে ব্যানারে ফেস্টুনে দি সাঁটিয়া, মানুষের গাঁট কাটিয়া। মোরা ফুলাইয়া ছাতি উৎসবে মাতি মানুষের গাঁট কাটিয়া। সারদা নারদা ত্রিফলা টেটেতে মিলেমিশে সবই খেয়েছি, রেপ করে দেব বলেছি, আবার ভোটের টিকিটও পেয়েছি। ওগো সবই যে সাজানো ঘটনা, কুচুটে বিরোধী রটনা। মোরা প্রতিবাদী হয়ে গুণীজনে লয়ে মিছিলে গিয়াছি হাঁটিয়া, মানুষের গাঁট কাটিয়া। মোরা ফুলাইয়া ছাতি উৎসবে মাতি মানুষের গাঁট কাটিয়া। ইঞ্চি ইঞ্চি বুঝে নেব বলে রণহুঙ্কার হেনেছি, গুঁড়ো বাতাসা খাইয়েছি, আর নকল ডিগ্রি এনেছি। মোরা ছবি জালিয়াতি করিয়া গিয়াছি যে ধরা পড়িয়া, শেষে ছবিটি উড়ায়ে বদন পুড়ায়ে নিজ থুতুলই চাটিয়া, মানুষের গাঁট কাটিয়া। মোরা ফুলাইয়া ছাতি উৎসবে মাতি মানুষের গাঁট কাটিয়া। নমস্কার, বাংলার বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। যে কথাটা আমরা বেশ কিছুদিন ধরে বলছি, আপনাদের স্মরণে থাকতে পারে, আমরা বারবার বলছি এই করাপশনটা শুধু পার্থ কিংবা অর্পিতার করাপশন নয়, শুধু পার্থ চট্টোপাধ্যায়ের করাপশন নয়। 2012 সাল থেকে যে করাপশনটা ঘটছে, বাংলার মাটিতে বারবার আওয়াজ চলছে চাকরি বিক্রি হচ্ছে, অথচ কেউ পাত্তা দেননি। শেষ পর্যন্ত 22শে জুলাই 2022-এ ইডি যখন হানা দিল পার্থ এবং অর্পিতার বাড়ি, এবং সেখানে একের পর এক কোটি কোটি টাকা উদ্ধার হলো, তখন বাংলার মানুষ বিশ্বাস করতে বাধ্য হলো এরা বেসিক্যালি চোর। কিন্তু তার পাশাপাশি আমরা একটা অন্য প্রশ্নও তুলেছিলাম, যে প্রশ্নটা হচ্ছে এই করাপশনটা কিন্তু শুধু পার্থ চট্টোপাধ্যায় করাপশন নয়, এটা কালেকটিভ করাপশন, কম্বাইন্ড করাপশন, ক্যাবিনেট করাপশন। তার কারণ ক্যাবিনেটের সিদ্ধান্ত মোতাবেক যে রিক্রুটমেন্ট পলিসি তৈরি হয়েছে, সেই রিক্রুটমেন্ট মোতাবেক এই জালিয়াতিটা হয়েছে। অন্তত 50,000 চাকরি বাংলায় বিক্রি হয়েছে। 6 লাখ, 8 লাখ, 10 লাখ, 12 লাখ, 15 লাখ, 25 লাখ, 30 লাখ টাকা দিয়ে চাকরি বিক্রি হয়েছে। এটা যে মুখ্যমন্ত্রী জানেন না, আমরা বিশ্বাস করি না। আমরা তাই বলেছিলাম বাংলার বার্তা থেকে যে মুখ্যমন্ত্রীকে জেরা করা হোক, ইডি ডাকুক মুখ্যমন্ত্রীকে। বারবার এই প্রশ্ন তুলেছিলাম, আপনারা যদি স্মরণে রাখেন, এবং এই প্রশ্নটা তোলার পর থেকেই 3 দিনে 4-4টে কলকাতা পুলিশের এফআইআর আমরা পেয়েছিলাম এই অপরাধে, যে আমরা বলেছিলাম মুখ্যমন্ত্রীকে ডাকা উচিত। আমরা প্রশ্নটা বলেছিলাম, আমরা যুক্তি দিয়ে বুঝিয়েছিলাম বাংলার মানুষকে, সারা পৃথিবীর বাঙালিদের বুঝিয়েছিলাম যে একটা স্কুলে যদি হেডমাস্টার মশাই তার পাশের ঘরে অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার মশাই বসেন, তিনি 10 বছর ধরে যদি করাপশনের মধ্যে জড়িত থাকেন, তাহলে যে কোনো তদন্তকারী সংস্থা সেই স্কুলে গেলে হেডমাস্টার মশাইকেও ডাকবেন। আমরা এই কথাটা বলেছিলাম বাংলার বার্তায়। সেটা ভীষণ গোঁসা হয়েছিল, লালবাজারে গোঁসা হয়েছিল, মুখ্যমন্ত্রী তো গোঁসা হয়েছিল বলেই লালবাজারে গোঁসা হয়েছিল। 3 দিনে 4টে এফআইআর বাংলার বার্তার বিরুদ্ধে। আমরা জানি সে কাহিনী, আমরা সে নিয়ে কোনো কথা বলবো না, কিন্তু এই প্রশ্নটা তো আমরা তুলেছিলাম, কেন মুখ্যমন্ত্রীকে ডাকা হবে না? পার্থ চট্টোপাধ্যায় মহামন্ত্রী, পার্থ চট্টোপাধ্যায় শিক্ষামন্ত্রী, পার্থ চট্টোপাধ্যায় শিল্পমন্ত্রী ছিলেন, তাকে 2012-র পর ব্রাত্য বসুকে সরিয়ে শিক্ষামন্ত্রী করা হয় শুধু টাকা তোলার জন্য। এই কথাটা আমরা যখন বলেছিলাম অনেকে বিশ্বাস করতে চাননি, কিন্তু পরবর্তীকালে দেখা গেল তাকে শিক্ষামন্ত্রী করা হয়েছিল এই কারণে এই চাকরিগুলো বিক্রি করার জন্য, এবং সেই টাকাটা পার্থর মধ্য দিয়ে শেষ পর্যন্ত অনেক জায়গায় টাকাটাকে ডিসেন্ট্রালাইজ করা, অর্থাৎ পার্টির জন্য টাকাটাকে কাজে লাগানো। এই কথাটা আমরা বলেছিলাম, এবং বলেছিলাম যে সঙ্গে সঙ্গে
মুখ্যমন্ত্রী সব জানেন, তাই মুখ্যমন্ত্রীকে ইডির ইনভেস্টিগেশনের স্বার্থে ডাকা উচিত, ইন্টারোগেট করার জন্য ডাকা উচিত। এই কথাটা আমরা বলেছিলাম, মুখ্যমন্ত্রী গোঁসা হয়েছিল, আমাকে ডাকা উচিত, এত বড় কথা বাংলার বার্তা বললো। চল তাড়াতাড়ি করে 4খানা এফআইআর চাপিয়ে দিলেন 3 দিনের মধ্যে। আমাদের সেই অভিজ্ঞতা সঞ্চয় হয়েছিল। কিন্তু আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলার বার্তায় এমন একটি ভিডিও বা অডিও আপনাদের শোনাবো, যেখানে তৃণমূলের ঘরের চ্যানেল, তৃণমূল কংগ্রেসের নিজস্ব চ্যানেল বলা হয় যাকে, নিউজ 18 বাংলা, সেই নিউজ 18 বাংলায় বিকাশ ভট্টাচার্য সরাসরি অভিযোগের আঙুল তুলেছেন মুখ্যমন্ত্রীর দিকে, পরিষ্কার বলেছেন মাথা, তিনি এই করাপশনে জড়িত, তাকে হেফাজতে নিতে হবে, মমতা বন্দ্যোপাধ্যায়কে হেফাজতে নিতে হবে। স্পষ্টত বলেছেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, যিনি দীর্ঘদিনই আইনি লড়াইটা লড়ছেন এই বাংলায় এই শিক্ষার্থীদের জন্য, এই চাকরি প্রার্থীদের নিয়ে। ফলে স্বাভাবিকভাবে আমাদের খালি মনে হচ্ছিল, জানেন, আমরা শুধু ইন্টারোগেশন করার জন্য ইডির ডাকা উচিত মুখ্যমন্ত্রীকে, এই কথাটা বলার জন্য 3 দিনে 4খানা এফআইআর এর মুখোমুখি হয়েছিলাম। এবার আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য আরো অনেকটা এগিয়ে গিয়ে বলেন মুখ্যমন্ত্রীকে হেফাজতে নেওয়া উচিত। এবার কি করবেন মাননীয়া? আইনি নোটিশ ধরাবেন? এবার কি করবেন মাননীয়া? জনৈক সিনা বিশ্বাসকে দিয়ে, কলকাতা পুলিশের অ্যান্টি রাউডি সেকশনকে দিয়ে, শেষ পর্যন্ত বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে একবার চিঠিটা পাঠিয়ে দেখুন না, একবার দেখুন চিঠিটা পাঠিয়ে, যে বিকাশবাবু আপনি আসুন, আপনার বিরুদ্ধে এই ব্যাপার আছে। কোন টিপারকে দিয়ে তার বিরুদ্ধে একটা করুন না এফআইআর, যদি ক্ষমতা থাকে, যদি সাহস থাকে, যদি সততা থাকে। বাংলার বার্তার বিরুদ্ধে তো 3 দিনে 4খানা এফআইআর করেছেন। এবার আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেছেন, আমরা তো শুধু বলেছিলাম ইন্টারোগেট করার জন্য ইডির ডাকা উচিত। আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য অনেকটা এগিয়ে গিয়ে বলেছেন হেফাজতে নেওয়া উচিত মুখ্যমন্ত্রী। এবং আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য যে কথাটা বলেছেন, আমরা যেটা বলতে পারিনি, সেটা বাংলার মানুষের আওয়াজ মাননীয়া। আজকে এই মুহূর্তে বাংলা বার্তা দর্শকদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তৃণমূল কংগ্রেসের নিজস্ব ঘরোয়া চ্যানেল, একদম তৃণমূল কংগ্রেসের চ্যানেল, বিশ্ব মজুমদারের চ্যানেল নিউজ 18 বাংলায় সরাসরি ওভার দ্য টেলিফোন কি বলেছেন শুনুন। সবাই যুক্ত, আমরা কবে থেকে বলছি, তদন্ত যত এগোবে তত আরো অনেক অনেক চোর ধরা পড়বে, অনেক অপরাধী ধরা পড়বে। এবং এই অপরাধটা হচ্ছে সর্বোচ্চ জায়গা থেকে, সেই সর্বোচ্চ জায়গাকে যতক্ষণ না হেফাজতে নেওয়া হচ্ছে ততক্ষণ আসল তথ্য বেরোবে না। আমি তো বলছি এটা সিদ্ধান্ত হয়েছে মন্ত্রিসভার যিনি প্রধান তিনি অপরাধী, তাকে হেফাজতে নিতে হবে। পার্থকেই বলছি আমি বলে, এরা তো আরো ক্ষুদ্র, কত টাকা সংগৃহীত হয়েছে মনে করেন কি কারো সম্মতি ছাড়া? এত রাজ্যে সমস্ত কিছু উনি জানেন, ওনার অনুপ্রেরণা ছাড়া এক গ্লাস জল খায় না ওরা, তিনি জানেন না? যারা বলছেন সোর্স পাওয়া যাচ্ছে না, তারা আড়াল করার চেষ্টা করছেন, এভাবে আড়াল করা সম্ভব না। আর এই প্রেস কনফারেন্সের ঠিক পরে, অপমৃত পরে, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিধানসভার মধ্যে না বাইরে অন্য কোথাও, সেখানে একটা বোমা ফাটিয়েছেন। এই প্রেস কনফারেন্স নিয়ে তার একটা বক্তব্য রেখেছেন, সেই বক্তব্যের একটা অংশ বিশেষ শোনাবো। কি বলেছেন? অনেক কথা বলেছেন, তার মধ্যে খুব ইম্পর্টেন্ট বলেছে, ওই যে যারা মন্ত্রী বসে রয়েছেন না, তার মধ্যে জ্যোতিপ্রিয় মল্লিক বসে আছেন, যিনি খাদ্যহারা হয়ে বনে গেছেন, সেই বনমন্ত্রী। সেই জ্যোতিপ্রিয় মল্লিক যখন ডিমনিটাইজেশন হয়েছে, নিজের স্ত্রীর নামে বিধাননগরের কোনো ব্যাংক থেকে প্রায় 4.5 কোটি টাকা, প্রায় 5 কোটি টাকার কাছাকাছি নোট এক্সচেঞ্জ করেছেন নিজের স্ত্রীর নামে। ভাবতে পারেন? আমরা জানতাম, আপনারা জানতেন, আপনারা যারা বাংলা বার্তা দর্শক জানতেন, জ্যোতিপ্রিয় মল্লিক বালু বলে যিনি পরিচিত, মমতা বন্দ্যোপাধ্যায়ের খুব কাছের নেতা, সেই উত্তর 24 পরগনার প্রচন্ড দাপটচার, তিনি তার স্ত্রীর নামে 4 কোটি টাকার উপর 5 কোটি টাকার কাছাকাছি তিনি ব্যাংক থেকে নোট চেঞ্জ করেছেন। আমরা জানি না, শুভেন্দুবাবু বললেন তাই শুনলাম। এই বোমাটা ফাটালেন আজকে বসে, যখন এরা বলছেন জ্যোতিপ্রিয় মল্লিক, অরূপ রায়রা, আরো কয়েকজন মন্ত্রী, ফিরহাদ হাকিম, এই ব্রাত্য বসু, সবাই নিজেদের ডিফেন্ড করছেন যে আমরা চোর নয়, সবাই চোর নয়, দয়া করে আপনারা আমাদের সবাইকে চোর ভাববেন না। এটা যখন ডিফেন্ড করছেন, তার মধ্যে বসেছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক। সেই জ্যোতিপ্রিয় মল্লিক সম্বন্ধে এই ঘটনা আমরা জানতাম। শুভেন্দু বোমাটা বাস্ট করিয়ে দিলেন। মধ্যিখান থেকে কি হলো? আমরা চোর নয় বলে প্রেস কনফারেন্স করতে গিয়ে বাংলার মানুষ জেনে গেল যে জ্যোতিপ্রিয় মল্লিক ডিমনিটাইজেশনের সময় 4.5 থেকে 5 কোটি টাকা নিজের স্ত্রীর নামে ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করেছেন। বলছেন, শুভেন্দুবাবু বললেন এর ডকুমেন্ট রয়েছে। মানে এত বড় যখন কথা একটা বলছেন, নিশ্চয়ই তথ্য হাতে নিয়ে বলছেন, ডকুমেন্ট হাতে নিয়ে শুভেন্দুবাবু বলছেন। কি বলেছেন শুভেন্দুবাবু শুনে না। তারপরে আরেকটি নতুন বিষয় রয়েছে, সেটা হলো বেনামে সম্পদ রাখা। আজকে ওখানে একজন মন্ত্রী ছিলেন, মাননীয় জ্যোতিপ্রিয় মল্লিক। যখন নোট বদল হয়,
জ্যোতিপ্রিয় মল্লিক মহোদয় তার স্ত্রীর নামে বিধাননগরের ব্যাংক থেকে 4 কোটি টাকার বেশি নোট বদল করেছেন। এ তো ডকুমেন্টারি এভিডেন্স। আমাদের পূর্ব মেদিনীপুরে একজন বিধায়ক ছিলেন, এখন হেরে গেছেন ভগবানপুর কেন্দ্রে, তার 15 কোটি টাকা চেঞ্জ আছে। তাকে যখন আইটি নোটিশ করেছিল সে বলেছে কৃষিকাজ থেকে টাকা পেয়েছি। জ্যোতিপ্রিয় মল্লিক, আমি নাম কোট করে বলছি, প্রায় 5 কোটি, 4 কোটি সামথিং নোট বদল করেছেন। এই টাকাটা এসেছে কোত্থেকে? কার টাকা এটা? এইরকম প্রত্যেকটা লোকের, ওখানে যারা বসেছিলেন প্রত্যেকটা লোকের হিউজ পরিমাণ সম্পদ তারা তৈরি করেছেন, যে সম্পদ তারা ইনকাম ট্যাক্সে আইটি রিটার্নে দেখাননি, ট্যাক্স পে করেননি, এবং প্যান কার্ডের সঙ্গে ইনকাম ট্যাক্স রিটার্নের সঙ্গে মিল নেই। এদিকে যখন বিকাশবাবু সরাসরি বলেছেন মুখ্যমন্ত্রীকে হেফাজতে নেওয়া উচিত, বাংলার মাটিতে আরো খুব একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটেছে, যেটা বাংলা বার্তায় বলা দরকার। কি ঘটেছে জানেন তো? ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে চোরকে চোর বলায় রেগে গেছেন চোরেরা। এরকম একটা রসিকতা হচ্ছে, কিন্তু অ্যাপার্ট ফ্রম রসিকতা একটা খুব সিরিয়াস, ভেরি সিরিয়াস নোট, একটা ছোট্ট ঘটনা আজকে আপনাদের বলবো। বিধানসভার ভেতরে প্রেস কনফারেন্স করলেন কারা? 5 জন মন্ত্রী এবং 1 জন বিধায়ক। কি বললেন তারা? গতকাল হয়েছে, আমরা বলছি না, আপনারা জানেন অনেকে ইতিমধ্যেই, যেখানে দাঁড়িয়ে ব্রাত্য বসু, ফিরহাদ হাকিমরা সবাই মিলে সপার্ষদ একদম বিধানসভার ভেতরে যে প্রেস কনফারেন্সের জায়গা, সেখানে বসে প্রেস কনফারেন্সে বলেছেন যে আমরা সবাই চোর নয়। যা বলেছেন তার সারমর্মটা বললাম, আমরা সবাই চোর নয়, অর্থাৎ তৃণমূলের সবাই চোর নয়, কেউ কেউ চোর। এ কথা বলেছেন খোদ ফিরহাদ হাকিমরা বলেছেন। খুব ইন্টারেস্টিং না? সারা ভারতবর্ষে বলুন তো কোন মন্ত্রিসভার এই গাটসটা আছে, আমরা সবাই চোর নয়, কেউ কেউ চোর? আমরা খালি ভাবছিলাম যে আর কতটা নিচে বাংলা নামবে। অন্তত স্বীকারোক্তিটা হলো, এর জন্য ধন্যবাদ প্রাপ্য ব্রাত্য বসু, ফিরহাদ হাকিমদের। তারা কি বলেছেন সেটা শোনাবো, কিন্তু তার আগে আরো একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট আমাদের মনে হয়েছে, একটু ভেবে দেখুন তো। আপনারা দেখেছেন যখনই শুভেন্দু অধিকারী কোনো প্রেস কনফারেন্স করেন, তখন তিনি বিধানসভার বাইরে গিয়ে গ্রিলের গেটের বাইরে দাঁড়িয়ে প্রেস কনফারেন্স করেন। আপনারা যদি একটু খেয়াল করে দেখবেন, সবসময় গ্রিলের গেটের বাইরে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী প্রেস কনফারেন্স করেন। তা কারণটা কি? স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় একটি আইন করেছেন বা একটি নিয়ম করেছেন দীর্ঘদিন ধরে, আজকে নয়, আব্দুল মান্নান যখন বিরোধী দলনেতা ছিলেন তখন থেকে করেছেন, যে বিধানসভা চলাকালীন স্পিকারের অনুমতি নিয়ে তবে ওই বিধানসভার অভ্যন্তরে যে প্রেসের ঘরটা আছে সেইখানে গিয়ে প্রেস কনফারেন্স করতে পারবেন যে কোনো রাজনৈতিক দল, তাছাড়া নয়, নচেত নয়। ফলে স্বাভাবিকভাবে বিধানসভা যখন চলে না, বা বিধানসভা যখন চলে স্পিকারের অনুমতি যখন পাওয়া যায় না, তখন বাইরে গিয়ে তারা প্রেস কনফারেন্স করেন, মানে শুভেন্দু অধিকারীরা বাইরে গিয়ে গ্রিলের গেটের বাইরে দাঁড়িয়ে তারা বক্তব্য রাখেন। অতীতে আমরা দেখেছি সুজন চক্রবর্তীও সেইভাবে করতেন, অতীতে আমরা দেখেছি ডক্টর সূর্যকান্ত মিশ্রও সেভাবে করতেন, আমরা অতীতে দেখেছি আব্দুল মান্নানও সেভাবে প্রেসকে মিট করতেন গ্রিলের গেটের বাইরে দাঁড়িয়ে। অথচ দেখুন এবারে 5 জন মন্ত্রী যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, যে যারা একাধিক 19 জন মন্ত্রী এমএলএ এমপির বিরুদ্ধে অভিযোগ উঠেছে ডিসপ্রপোর্শনেট অ্যাসেট পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন, একটা হাইকোর্টে মামলা উঠেছে, ঠিক সেই প্রেক্ষিতে দাঁড়িয়ে আমরা চোর নয়, অর্থাৎ তৃণমূলের আমরা সবাই চোর নয়, এই কথাটা বলার জন্য, যখন বিধানসভা চলছে না, এখন এই মুহূর্তে দাঁড়িয়ে বিধানসভার কোনো অধিবেশন নেই, অথচ তারা বিধানসভার অভ্যন্তরে একদম প্রেস রুমটাকে ব্যবহার করে একটা প্রেস কনফারেন্স করলেন। প্রথম পয়েন্ট আমাদের যেটা মনে হয়েছে, যে আইনটা নিজেরাই ভাঙলেন এবং বিমান বন্দ্যোপাধ্যায় এ ব্যাপারে কিছু বললেন না। এটা নোট করানোর জন্য বললাম, কিন্তু তার থেকেও গুরুত্বপূর্ণ, একদল মন্ত্রী বসে বলছেন বাংলার মানুষকে আমরা সবাই চোর নয়, আমাদের ভুল বুঝবেন না। কি ইন্টারেস্টিং! একটুখানি ভিডিওর একটা পার্ট, একটু অংশটা একটু শোনাতে ইচ্ছে করছে আপনাদের। শুনুন। আমি লজ্জিত পার্থ চ্যাটার্জি যা করেছেন। আমি এই পার্থ চ্যাটার্জিকে চিনতাম না, কিন্তু তার মত এই নয় যে তৃণমূল কংগ্রেস করা অর্থাৎ সবাই চোর হয়ে গেলাম। আমাদের নিজেদের ব্যক্তিগত সম্মান নেই। মানুষের কাজ করার জন্যে আমরা আমাদের নিজেদের পরিবার, নিজেদের সুখ শান্তি সব রেখে দিয়ে এসে রাস্তায় নেমেছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আন্দোলন করেছি, মানুষের স্বার্থে লড়েছি। তারপরেও ব্যক্তিগতভাবে কখনো চক্রান্ত, কখনো
রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাদের কনস্ট্যান্টলি আমাদের অপমান করা হচ্ছে, আমাদের ডিফেম করা হচ্ছে। তৃণমূলের সবাই চোর নয়, এটা বাংলার মানুষকে বোঝাতে গিয়ে শেষ পর্যন্ত বাংলার মানুষ জেনে গেল জ্যোতিপ্রিয় মল্লিক নিজের স্ত্রীর নামে 4.5 কোটি টাকার উপর ব্যাংক থেকে চেঞ্জ করিয়েছিলেন। খুব ইন্টারেস্টিং ঘটনাবহুল দিন। এসপি সিনহা, অশোক সাহা দুজন অ্যারেস্টেড হলেন, এক এক করে জেল যাত্রা শুরু হলো। পার্থ চট্টোপাধ্যায় গেছেন, অনুব্রত মণ্ডল পালিয়ে বেড়াচ্ছে না, সেই সময় এসপি সিনহা এবং একই সঙ্গে অশোক সাহাকে ধরে নেওয়া হলো। কাল বাদে পরশু মানিক ভট্টাচার্য, কল্যাণময় গাঙ্গুলি সব লাইনে আছেন, তার এফআইআরও হয়ে গেছে। আমরা খালি ভাবছিলাম জানেন বাংলার কতটা নিচে নামবে। শিক্ষা দপ্তরের সবাই জেলে যাবে, শিল্পমন্ত্রী তিনি জেলে বসে রয়েছেন। কোথায় পৌঁছচ্ছি, কোন পরিস্থিতিতে পৌঁছচ্ছি? সারা বাংলা ঘেঁটে হয়ে গেছে। বোলপুর হসপিটালের সুপার তিনি নির্দেশ দিয়েছেন অনুব্রত মণ্ডলের দুয়ারে ডাক্তার পাঠিয়েছেন। দুয়ারে সরকার করতে গিয়ে দুয়ারে ডাক্তার। বহু মানুষ বলছেন জানেন, আমরা জানি না কেউ করবেন কিনা, অনেকে আমাদের দপ্তরে ফোন করে বলছেন এবার আমার বাড়িতে কেউ অসুস্থ হলেই কাছাকাছি হসপিটালের সুপারকে টেলিফোন করে বলবো ডাক্তারবাবু পাঠান। আমরা জানি না অবস্থাটা কি হবে। ভাবুন তো, সুপাররা ফোন ধরতে ক্লান্ত হয়ে যাবেন, সবাইকে বলবেন এটা সম্ভব নয়, কিন্তু তাদের কাছে ফোনটা হয়তো যাবে। এরকম ঘটনা ঘটতে হয়তো বাংলায় চলেছে, আমরা জানি না, সেদিকে চোখ থাকবে। কিন্তু খুব ইন্টারেস্টিং আরেকটা ঘটনা আপনাদের বলে আজকের এই প্রতিবেদন শেষ করবো। কত ঘটনা প্রতিদিন ঘটছে, প্রত্যেকটা ঘটনা বলতে গেলে দিন রাত হয়ে যাবে। কিন্তু খুব ইন্টারেস্টিং একটা, বোলপুরের সুপার পালিয়েছেন। বোলপুরের যিনি ডেপুটি সুপার তিনি বলছেন আমি কোনো নির্দেশ দিইনি। সুপার আবার ছুটিতে থাকলে তাহলে কি করে ডাক্তার চন্দ্রকান্ত অধিকারীকে পাঠালেন? এটাও কিন্তু প্রশ্ন উঠছে। চন্দ্রকান্ত গিয়েছেন, অনুব্রত মণ্ডলকে দেখেছেন, দেখে তিনি সাদা খাতায়, আরেকটা খুব ইন্টারেস্টিং ফ্যাক্টর একটু চিন্তা করে দেখুন, একজন সাদা কাগজে প্রেসক্রিপশন করেছেন। সুপার বলছে হসপিটালের টিকিটে করতে হবে না, সাদা কাগজে করো। এতদিন আমরা তো সাদা খাতায় চাকরি দেখেছি, WBCS চাকরি, OMR সিট ব্ল্যাঙ্ক দিয়ে চাকরি মিলেছে, সেসব শুনেছি। এবার সরকারি হসপিটালের ডাক্তার, আমি একজন ডাক্তারবাবুকে জিজ্ঞেস করছিলাম, তিনি একটি হসপিটালের নামজাদা হসপিটালের ডাক্তারবাবু, তাকে জিজ্ঞেস করছিলাম আচ্ছা এটা সম্ভব সরকারি হসপিটালের ডাক্তার সরকারি টাইমে তার যখন ডিউটি করার কথা, তিনি তখন কারুকে একজন VIP কে দেখতে যাচ্ছেন এবং এই দেখতে গিয়ে তিনি সাদা কাগজে প্রেসক্রিপশন করতে পারেন? বলে কিছুতেই করতে পারেন না। এই সময় দাঁড়িয়ে যদি চ্যালেঞ্জ হয়, চন্দ্রকান্তবাবু যিনি ওই ডাক্তারবাবুকে মানে অনুব্রত মণ্ডলকে বাঁচাতে গিয়েছিলেন এবং পরে আবার পিছটান দিলেন, উনি যদি চ্যালেঞ্জ হন যে সরকারি টাইমের মধ্যে আপনি কি করে ব্ল্যাঙ্ক শিটে একজনকে দেখতে গেলেন, আবার তার উপর গোদের ওপর বিস্ফোরা, যিনি সুপার তিনি ছুটিতে থাকাকালীন নির্দেশ দিলেন কি করে? এটা তো একটা দিক। আরো একটা খুব ইম্পর্টেন্ট দিক, ডেপুটি সুপার বলছেন আমি কিছু জানি না, পালাতে পারলে বাঁচেন। তার মধ্যে আরো বড় একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটে গেছে, তার একটা প্রমাণ আপনাদের কাছে দেব। আমরা বারবার বলছিলাম, সুপার বলেছেন, সুপারকে যখন বারবার সাংবাদিকরা চেপে ধরেছে টেলিফোনে, ডক্টর বুদ্ধদেব মুর্মুকে যখন সাংবাদিকরা চেপে ধরেছে, আচ্ছা আপনি যে একজন, তিনি MP নন, মন্ত্রী নন, MLA নন, অনুব্রত মণ্ডলের বাড়িতে একজন ডাক্তারবাবুকে যাওয়ার নির্দেশ দিলেন, আপনি কি নিজে নির্দেশ দিয়েছেন? ডক্টর বুদ্ধদেব মুর্মু সাংবাদিকদের বারবার বলেছেন, সে প্রমাণ আমাদের হাতেও আছে, পরিষ্কার বলেছেন যে না আমার ওপরতলার নির্দেশ ছিল। এখন একজন হসপিটালের সুপারের ওপরতলা কে হয়? CMOH কে? বোলপুরে বীরভূমে CMOH। নর্মালি এই জাতীয় নির্দেশটা আসে স্বাস্থ্য ভবন থেকে, কারণ একদম ওপরতলার নির্দেশ ছাড়া এত বড় সিদ্ধান্ত কিন্তু হসপিটাল কর্তৃপক্ষ বা CMOHও নিতে পারে না, এটা স্বাভাবিক। আমরা তাই বারবার প্রশ্ন তুলেছিলাম যে এই ডক্টর বুদ্ধদেব মুর্মুকে শেষ পর্যন্ত ইন্টারোগেশনের জন্য ED ডাকা উচিত এবং তাকে বলা উচিত যে কে এই ওপরতলা যার নির্দেশে আপনি অনুব্রত মণ্ডলের বাড়িতে লোকটা পাঠিয়েছিলেন। এটা আমরা বলেছিলাম দু একদিন আগেই আমরা প্রশ্নটা তুলেছিলাম, বোধহয় গতকালই তুলেছিলাম। এবং তখনই বেরিয়ে যাবে ওই স্বাস্থ্য দপ্তর, স্বাস্থ্য ভবন, বিধাননগরের স্বাস্থ্য ভবন থেকে তো সমস্ত কন্ট্রোলটা হয়। ধরুন PG হসপিটালে 216 নম্বর ঘর, আউটডোরে চেক আপ করতে যাচ্ছেন তখনই 216 নম্বর ঘর বুকিং হচ্ছে। ওই স্বাস্থ্য ভবন থেকে PG হসপিটালের সুপারের কাছে নির্দেশ গেছে এবং সেই জন্যই তারা আগাম বুকিংটা করে রেখেছেন। কিছু ডাক্তার বাদ সেধেছেন বলে শেষ পর্যন্ত অ্যাডমিশনটা অনুব্রত মণ্ডলের হয়নি। ঠিক একইভাবে ওই স্বাস্থ্য ভবনের নির্দেশ মোতাবেক ওই বোলপুরের হসপিটালের সুপার কিন্তু তার জন্য একদম বাড়িতে ডাক্তার পাঠানোর ব্যবস্থা করেছেন এবং সেটা তিনি সাংবাদিকদের বলেছেন ওপরতলার নির্দেশ। আমরা বারবার বলছিলাম যে ডাক্তার বুদ্ধদেব মুর্মুকে জিজ্ঞেস করা হোক স্বাস্থ্য ভবনের কোন অধিকর্তার নির্দেশে আপনি করেছেন, আর সেই অধিকর্তাকেও শেষ পর্যন্ত ED ডেকে পাঠানো উচিত। এবার সেই অধিকর্তাকে ডেকে পাঠিয়ে জিজ্ঞেস করা উচিত
আপনি তো নিশ্চয়ই নির্দেশ দেননি, রাজনৈতিক নির্দেশ এটা নিশ্চয়ই ওপরতলা থেকে এসছে, নিশ্চয়ই স্বাস্থ্য সচিবের কাছ থেকে এসছে। স্বাস্থ্য সচিব তাহলে কার নির্দেশে করেছে? নিশ্চয়ই স্বাস্থ্যমন্ত্রী, কেন এই এন্টায়ার অপারেশনটা তো পশ্চিমবঙ্গের, আবার বলছি, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ইশারা ব্যতীত হয় না, তিনি নির্দেশ দিচ্ছেন, বাকিরা এক্সিকিউট করছেন। ফলে স্বাভাবিকভাবে স্বাস্থ্য অধিকর্তা ফেসে যাওয়ার একটা জায়গা তৈরি হয়েছিল স্বাস্থ্য ভবনে। এবার কি ইন্টারেস্টিং দেখুন, আপনারা এবার একটু ভালো করে খেয়াল করে দেখুন, তৃণমূল কংগ্রেসের নিজস্ব চ্যানেল নিউজ 18, আপনারা জানেন মানে তৃণমূল কংগ্রেসের যেমন জাগো বাংলা হচ্ছে পত্রিকা, তেমনি তৃণমূল কংগ্রেসের নিজস্ব টিভি চ্যানেল হচ্ছে নিউজ 18, বিশ্ব মজুমদার যার পরিচালক। সেই নিউজ চ্যানেলকে দিয়ে একটা খবর কিভাবে খাওয়ানো হলো, খবরটা খাওয়ানো হলো কি, তারা খুব চিৎকার করে বললেন, তার যিনি নিউজ রিডার তাকে দিয়ে নিউজটা পড়ানো হলো। 24 সেকেন্ডের একটা অডিও বার্তা আপনাদের শোনাবো, ভিডিও বার্তা শোনাবো, যেখানে নিউজ 18-এর যিনি নিউজ রিডার অয়ন তিনি বলছেন ডেকে পাঠানো হলো, রিপোর্ট চেয়ে পাঠানো হলো। কে রিপোর্ট চেয়ে পাঠানো হলো? স্বাস্থ্য ভবন নাকি রিপোর্টটা চেয়ে পাঠালো কার? ওই সিএমওএইচ বীরভূমে, অর্থাৎ চিফ মেডিকেল অফিসার অফ হেলথ, তার কাছ থেকে রিপোর্ট চেয়ে পাঠালো যে কে কে এই নির্দেশ দিয়েছে, কিভাবে করা হয়েছে। অর্থাৎ এন্টায়ার বলটা ওই 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 বোলপুরের যিনি সুপার আছেন, বীরভূম হসপিটালে যিনি সুপার আছেন, তার কোর্টে বলটা ঠেলে দেওয়া হলো। তিনি বেচারি এখন মরলেন, তিনি তো বলেছিলেন যে ওপর থেকে নির্দেশ, এবার ওপরতলার ওপরতলার রিপোর্ট চেয়ে পাঠানো হলো। রিপোর্ট চেয়ে পাঠাচ্ছে কিসের জন্য? যে কে এই নির্দেশটা দিয়েছে। অর্থাৎ আমি বলছি আমি করিনি, আপনি বলছেন আপনি করিনি, কে করেছে তাহলে? বেচারি শেষ পর্যন্ত মাঝখান থেকে ডক্টর বুদ্ধদেব মুর্মু মরলেন কেন? তাকে ওপর তলা থেকেই নির্দেশটা দেওয়া হয়েছে, দায়িত্ব নিয়ে বলছি, তা নাহলে তার এত ধরে মাথা নেই যে নিজে এত বড় একটা অন্যায় কাজ ছুটিতে থাকতে করবেন। নিশ্চয়ই একটা ফোন স্বাস্থ্য অধিকর্তা দিয়েছিলেন এবং সেই নির্দেশ মোতাবেক তিনি কাজটা করেছেন। এখন সেই স্বাস্থ্য ভবন এখন কি কাণ্ডটা ঘটল ভাবুন। এবং নিশ্চয়ই তার মাননীয় অনুপ্রেরণায় নিশ্চয়ই তারা করেছেন, নির্দেশ মোতাবেক করেছেন যে কোনোভাবে এই লাইনটাকে কাট করতে হবে, কোনো কারণে যেন কেউ বুঝতে না পারে, তদন্তে যেন আমার নামটা ভেসে না ওঠে যে আমি শেষ পর্যন্ত নির্দেশটা পাঠিয়েছিলাম। তাই স্বাস্থ্য ভবন রিপোর্ট চেয়ে পাঠালো চিফ মেডিকেল অফিসার অফ হেলথ। এখন প্রশ্ন উঠতেই পারে, সিএমওএইচ তো বলতে পারে যে আপনারা বলেছেন বলে আমরা পাঠিয়েছি। বোলপুরে যিনি, বীরভূমের যিনি ওই হসপিটালের সুপার, তিনি তো বলতে পারেন আপনারা বলেছেন বলে করেছি, কিন্তু তারা করবেন না, তার কারণ তাদের দিনের শেষে চাকরিটা বাঁচাতে হবে। ফলে স্বাভাবিকভাবে তারা বলবেন না, তারা গিলবেন। বাংলার মানুষকে বোকা বানানোর জন্য সংবাদ মাধ্যমকে ব্যবহার করে শেষ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কি কাণ্ডটা করলো দেখুন। ছোট্ট একটা ভিডিও বার্তা, সেটা একটা শুনুন, নিউজ 18 তৃণমূল কংগ্রেসের নিজস্ব চ্যানেল, তাকে দিয়ে এই রিপোর্টটা করানো হলো এই ইন্টারপ্রিটেশনটা দেওয়ার জন্য যে বাংলায় এই কীর্তিটা করেছেন ওই বোলপুর বীরভূমের নয় সিএমওএইচ, নয় ওই বীরভূমের হসপিটালের সুপার, এর সঙ্গে স্বাস্থ্য ভবনের কোনো সম্পর্ক নেই। অর্থাৎ লাইনটাকে কেটে দেওয়ার চেষ্টা হলো। ঠিক সেইভাবে যেভাবে পার্থ চট্টোপাধ্যায়ের টাকার সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো সম্পর্ক নেই, মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো সম্পর্ক নেই, ক্যাবিনেটের কোনো সম্পর্ক নেই, যেভাবে সেই লাইনটা কেটে চেষ্টা করা হয়েছিল ওটা পার্থ চট্টোপাধ্যায়ের ইন্ডিভিজুয়াল করাপশন, ঠিক এক স্টাইলে অপারেট করার জন্য বুঝিয়ে দেওয়া হলো যে আমাদের সঙ্গে, অর্থাৎ স্বাস্থ্য দপ্তর, স্বাস্থ্য ভবন, বিধাননগর বা স্বাস্থ্য সচিব বা স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে বোলপুরের হসপিটালের সুপার যে সিদ্ধান্তটা নিয়ে বাড়িতে অনুব্রত মণ্ডলের বাড়িতে ডাক্তার পাঠিয়েছেন, সেই সিদ্ধান্তের আমাদের কোনো সম্পর্ক নেই। ছোট্ট করে একটু ভিডিওটা শুনে নিন, তাহলে বুঝতে পারবেন যে কি চালাকির খেলা খেলছেন। ঘেঁটে ঘ হয়ে গেছে। এসপি সিনহা জেলে, অশোক সাহা জেলে, মানিক ফরচার জেলে যাব কাল বা পরশু অপেক্ষায় রাত কাটাচ্ছেন, কল্যাণময় গাঙ্গুলি জেলে যাবেন, পার্থ চট্টোপাধ্যায় জেলে গেছেন এবং আরো অনেক নেতা মন্ত্রী এমএলএ জেলে যাওয়ার অপেক্ষায়। সেই দিনটার অপেক্ষায় বাংলার মানুষ দিন গুনছে। আর আপনারা বাংলার বার্তার দর্শকরা ছোট্ট করে তৃণমূল কংগ্রেসের নিজস্ব চ্যানেল নিউজ 18 কিভাবে সাফাই গাওয়ার জন্য এই সংবাদটা পরিবেশন করছেন, চোখে আঙুল দিয়ে আপনারা দেখুন। তবে সুপার এবং এই চিকিৎসকের কথোপকথনের অডিও ভাইরাল হওয়ার পর থেকেই সুপার উধাও। আর সুপার কি বিপাকে? অনুব্রতর বাড়িতে কেন সরকারি চিকিৎসক? কার নির্দেশে অনুব্রতর বাড়িতে সরকারি চিকিৎসক? বীরভূমের সিএমওএইচ স্বাস্থ্য অধিকর্তার কাছে রিপোর্ট তলব করলো রাজ্য স্বাস্থ্য দপ্তর। দ্রুত রিপোর্ট তলব করলো রাজ্য স্বাস্থ্য দপ্তর।